সালটা 2014। ইউপিএ 2 সরকারের দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে তৎকালীন এনডিএ জোট হয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যিনি দাবি করেছিলেন তিনি চৌকিদার হবেন। এবং তিনি আর কেউ নন, আপনারা সকলেই জানেন, তিনি হচ্ছেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি দেশের রাজনীতিতে চৌকিদার হিসাবে প্রধানমন্ত্রিত্বের ইনিংস শুরু করেছিলেন। আর এবার আমাদের রাজ্যে আসতে চলেছেন আরও একজন প্রহরী। তিনি রাজ্যের ক্রমশ বেড়ে চলা শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবার আদালতের বিচারকের চেয়ার থেকে সরাসরি ইস্তফা দিয়ে যোগ দিতে চলেছেন রাজনীতিতে। আর এমনটাই সম্ভাবনা ব্যক্ত করেছেন খোদ বিচারপতি। এই বিচারপতি হচ্ছেন গত 1.5 বছরে আমাদের রাজ্যে নিজেকে মসিহা হিসাবে আম জনগণের সামনে গড়ে তোলা এই বিচারপতি হচ্ছেন যিনি একের পর এক ঘটনায় বিচারপতির কুর্সিতে বসেও কখনো রাজনৈতিক নেতানেত্রীদের মতন মন্তব্য করছেন বলেও শাসক দলের কাছ থেকে টিকা টিপ্পণী শুনেছেন সেই বিচারপতি। এই বিচারপতি আমাদের সকলেরই জানা, আমাদের রাজ্যের তথা এই মুহূর্তে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের স্টার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আলোচনায় যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনার জন্য এই একটি সাবস্ক্রিপশন একেবারে ফ্রি, কিন্তু আপনার এই একটি সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে। ঠিক যেমনটা মানুষের কাছে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাজ করার জন্য রাজনীতিতে যোগদান করতে চলেছেন, কিন্তু আপনি রাজনৈতিক নেতার মতন অর্ধেক কাজ না করে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। আর আজকের এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনে নিজের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর সব শেষে অবশ্যই যাওয়ার আগে লাইক বা ডিসলাইক যা ইচ্ছা অবশ্যই দিয়ে যান। তাহলে চলুন এবার আলোচনা করা যাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। সোমবার এই স্টার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবারও সেই স্টার আনন্দে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন তার কলকাতা হাইকোর্টের ইনিংস আগামী সোমবার শেষ হচ্ছে এবং মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিচ্ছেন। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, চলতি বছরের অগাস্ট মাসেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রিটায়ারমেন্টের মাস, আর তারপরেই সম্ভবত তিনি রাজনীতিতে যোগ দেবেন বলে একটা গুঞ্জন হাইকোর্ট চত্বরে ছিল। কিন্তু তার অবসরের সময়ের 4 মাস আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে থেকে অবসর নিচ্ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্টার আনন্দের সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন সোমবার তিনি আদালতে গিয়ে তার হাতে থাকা সমস্ত মামলা ছেড়ে দেবেন। বর্তমানে তার হাতে ছিল মূলত শ্রম এবং শিল্প বিষয়ক মামলাগুলি, সেই মামলাগুলি তিনি ছেড়ে দেবেন এবং তিনি জানিয়েছেন 5 তারিখ অর্থাৎ মঙ্গলবার নিজের ইস্তফাপত্র সময়ের আগেই নিজের ইস্তফাপত্র পাঠাতে চলেছেন রাষ্ট্রপতির কাছে। আর এরপরেই একটা সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে, যে প্রশ্ন হচ্ছে তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদান করতে চলেছেন? সেই উত্তর সরাসরি নিজেই দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন আগামী দিনে বড় কাজের লক্ষ্যে বড় কাজে অংশগ্রহণ করার জন্যই তিনি সম্ভবত রাজনীতিতে যোগদান করতে চলেছেন। এরপরেই যাকে প্রশ্ন করা হয় তিনি কোন রাজনৈতিক দলে যোগদান করবেন, তা নিয়ে কিন্তু তিনি সঠিক উত্তর কিছু দেননি। যদিও তিনি এটা বলেছেন আসন্ন লোকসভা নির্বাচনে তিনি এখনও অবধি ঠিক করে যেহেতু ওঠেননি কোন রাজনৈতিক দলে যোগদান করছেন, যদিও সেই রাজনৈতিক দলে লোকসভা নির্বাচনের আগেই তিনি জয়েন করবেন এবং তারা যদি তাকে লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য টিকিট দেয় তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন সেই বিষয় নিয়ে। আর যথারীতি আশীর্বাদ দ্য ট্রুথে বরাবরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা এবং সমালোচনা দুই হয়। আর যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের অভিব্যক্তি জানিয়েছেন যে তিনি আর আদালতের পরিসরে থেকে মানুষের হয়ে কাজ করতে পারছেন না, এবার তাকে বৃহত্তর পরিসরে পৌঁছাতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের জন্য কাজ করার জন্য,
তাই তিনি অবসরের আগেই নিজে থেকে বিচারপতির আসনে ইস্তফা দিয়ে তিনি যোগদান করতে চলেছেন রাজনীতিতে। তাহলে চলুন, যদি রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দেন, তাহলে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন, এবং যোগ দিলেও তিনি যদি লোকসভা নির্বাচনের আগে পদপ্রার্থী হন, কোনো একটি কেন্দ্র থেকে নির্বাচন লড়েন, তাহলে তিনি কার বিরুদ্ধে নির্বাচন লড়তে পারেন, সেই বিষয় নিয়ে হোক আজকে আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা। গত প্রায় 2 বছর ধরে আমাদের রাজ্যে একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসছে। বিশেষ করে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়াকে কেন্দ্র করে এসএসসি দুর্নীতিকাণ্ড প্রথম আমাদের রাজ্যে সবচেয়ে বড় দুর্নীতি হিসাবে তৃণমূল কংগ্রেসের জামানায় সামনে উঠে আসে। আর এই দুর্নীতির মধ্যে অন্যতম যে ব্যক্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রতিনিয়ত খুঁচিয়ে খুঁচিয়ে তদন্তে এগিয়ে নিয়ে গেছেন, সেই ব্যক্তি হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে বিচারপতি একসময় নিজের এজলাসে বসে বলেছিলেন এই এসএসসি দুর্নীতিকাণ্ডের শেষ দেখে ছাড়বেন, যে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের এজলাসে বসে কখনো কবিতা, কখনো নাটকের সংলাপ, কখনো সিনেমার দৃশ্য দিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার আদালতের লড়াই ছেড়ে দিয়ে আদালতের প্রাঙ্গণ ছেড়ে সরাসরি যুক্ত হতে চলেছেন রাজনীতির ময়দানে। অর্থাৎ রাজ্যের শাসক দলের তরফে যেভাবে দফায় দফায় গত 2 বছর ধরে বিভিন্ন ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা বিভিন্ন মন্তব্য, বিভিন্ন পর্যবেক্ষণ এবং বিভিন্ন রায়কে রাজনৈতিক নেতা ব্যক্তিদের মতন পর্যবেক্ষণ, মতামত বা রায় বলে মন্তব্য করা হয়েছে, যেভাবে বরাবর রাজ্যের শাসক দল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন উনি চাইলে আদালতের মঞ্চ ছেড়ে রাজনীতির মঞ্চে আসতে পারেন, যেখানে লড়াই হবে মুখোমুখি রাজনীতির ময়দানে। হয়তো এই শাসক দলের দফায় দফায় করা এই চ্যালেঞ্জেই এবার সরাসরি সাড়া দিয়ে সেই চ্যালেঞ্জকে একেবারে নিজের কবজিতে, নিজের কবজির জোরে হাতের মুঠোয় নেবার জন্য রাজনীতির ময়দানে আসতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার প্রশ্নটা হচ্ছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি রাজনীতিতে আসেন, তাহলে কোন রাজনৈতিক দলে যাবেন? সেই প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তার আগে আর দুটো কথা। তা হচ্ছে, আপনাদের হয়তো মনে আছে এই এবিপি আনন্দেই সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রথম দফায় কিন্তু এসএসসি এবং প্রাথমিক টেটের বেশ কিছু মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে গেছিল। আবার এই 2 মাস আগেই মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়ার দুর্নীতি নিয়ে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি হাইকোর্টেরই তার সহকর্মী আর এক বিচারপতির বিরুদ্ধে এজলাসে বসে অন রেকর্ড বিষোদ্গার করেন, যার ফলে তড়িঘড়ি সেই কলকাতা মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ার মামলাটি সুপ্রিম কোর্ট সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নেয়, এবং তারপরেই পরের দিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের নেতৃত্বাধীন বিশেষ দল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সমস্ত ধরনের শিক্ষা কেন্দ্রিক মামলাই সরিয়ে নেয় এবং তার হাতে দিয়ে দেওয়া হয় সেই আগে উনি বিচারকের আসনে বসার পর যেমনটা শিল্প এবং শ্রম বিভাগের মামলাগুলি দেখতেন, সেই মামলাগুলি তিনি দেখবেন বলে জানিয়ে দেওয়া হয়। সেই মতো তিনি সেই মামলাগুলিই দেখছিলেন, কিন্তু সেই মামলাগুলি দেখলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগামী দিনের যে লক্ষ্য, সেই লক্ষ্য সম্ভবত চরিতার্থ হচ্ছিল না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হয়তো আমাকে এবার আপনারা বলতে থাকবেন, এবার তুই বেটা চটি চাটা। একটা বিষয় স্পষ্ট করছি, আমি বারে বারেই বলেছি আমি কিন্তু কারোর অন্ধভক্ত নই। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে এই দুর্নীতিপরায়ণ রাজ্যে, যেখানে শাসক দল চৌর্যবৃত্তি, ওনার কথাই চৌর্যবৃত্তিতে সামিল হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে উনি প্রহরী হিসাবে পাহারা দেবার জন্য রাজনৈতিক ময়দানে আসছেন। ঠিক যেমনটা 10 বছর আগে নরেন্দ্র মোদী, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন তিনি চৌকিদার হিসাবে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন, আর বর্তমানে তিনি চৌকিদারিত্ব করছেন আদানি এবং আম্বানির তরফে। অর্থাৎ চৌকিদার আম জনগণের হয়ে যে চৌকিদারিত্ব করেননি তা প্রমাণিত হয়েছে গত 10 বছরে। আর এবার আমাদের রাজ্যে আসতে চলেছে নতুন একজন প্রহরী, অর্থাৎ হিন্দির যার বাংলা হয় প্রহরী, চৌকিদারের বাংলা প্রহরী, প্রহরী হয়ে আসতে চলেছেন রাজনৈতিক ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার প্রশ্ন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন? এখানে বলে রাখতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে মূলত আমাদের রাজ্যে দাঁড়িয়ে 3টে অপশান। 1,
বিজেপি বর্তমান রাজ্যের সবচেয়ে বড় এবং বিরোধী দল, দ্বিতীয় হচ্ছে সিপিআইএম, তৃতীয় হচ্ছে কংগ্রেস। প্রথমে একে একে বলতে থাকি। প্রথমেই বলে রাখছি, কংগ্রেসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যাবার চান্স একেবারে চাঁদ বা মঙ্গলে এই মুহূর্তে জল পাওয়ার চান্সেরই মতো। অর্থাৎ কংগ্রেসে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাবেন না তা 100%ই সত্যি। কারণ আপনাদের হয়তো মনে আছে, অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করে এক মন্তব্যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন দরকার হলে তিনি রাহুল গান্ধীর সম্পত্তির খতিয়ানও জানতে চাইবেন। আবার আপনারা অনেকেই বলবেন, কেন? অধীর রঞ্জন চৌধুরী তো বলেছেন যদি অভিজিৎ বাবু রাজনীতির ময়দানে নামেন তাহলে তিনি সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে ভোট করবেন। কিন্তু অধীরের বাকতাল্লার মধ্যে যদি আপনি হারিয়ে গিয়ে আপনি ভাবেন এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি বা দেশের, তাতে করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন একজন অত্যন্ত চতুর এবং অত্যন্ত আর্থিক এবং বৈষয়িকভাবে হিসেব নিকেশ করে এগোনো ব্যক্তি কংগ্রেসে যোগদান করবে, সে গুড়ে বড় একটা আদলা ইঁট। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কংগ্রেসে যাবেন না তা একেবারে স্বর্ণাক্ষর কেন, তা পৃথিবীর যে কোনো অক্ষরে যে কোনো কাগজে লিখে দেওয়া যেতে পারে। এবার আসি দ্বিতীয় অপশান, তা হচ্ছে তাঁর বরাবরের মিত্রদল সিপিআইএম। বর্তমান রাজ্যে সিপিআইএম কর্মী সমর্থকেরা গত 2 বছর ধরে এই অনুমান করছেন যে অবসরের পর হয়তো বিচারপতি গঙ্গোপাধ্যায় যোগ দিতে চলেছেন সরাসরি রাজ্যের সিপিআইএমের দলে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে বর্তমানে যে সেই সম্ভাবনাও নেই, তার কারণ হচ্ছে যদি সেই সম্ভাবনা থাকে তাহলে ধরে নিতে হবে আর 2 দিনের মধ্যে নেপচুনের জলের সন্ধান পাবে নাসা বা ইসরোর বিজ্ঞানীরা। তাহলেই বুঝতে পারছেন। কিন্তু সিপিআইএমের তরফে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ইন্টারভিউ প্রসঙ্গে মন্তব্যের পালা আসে, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্যতম গুরু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন তিনি মানেন না যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান রাজ্যের এবং কেন্দ্রের শাসক দল এবং বর্তমান রাজ্যের বিরোধী দল বিজেপিতে যোগ দেবেন। তিনি মনে করেন অবসর নিলেও অভিজিৎ বাবু যুক্ত হতে পারেন বামপন্থী রাজনীতির সঙ্গে। এখানে একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে মন্তব্য করেছে তার পেছনে যথেষ্ট কারণ আছে। তার কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের কর্মজীবন থেকেই বরাবরই প্রচণ্ড পরিমাণেই বাম ঘনিষ্ঠ, বিশেষ করে সিপিআইএম পার্টি ঘনিষ্ঠ। প্রথম জীবনে আমলা থাকাকালীন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় দুর্নীতির সঙ্গে আপোষ না করতে পেরে আমলার কাজ ছেড়ে দিয়ে তিনি সরাসরি আইনজীবী হিসাবে নিজের দ্বিতীয় পেশায় অবতীর্ণ হন, সেই সময় থেকে পরবর্তীকালে আইনজীবী যখন হন সেই সময়ও তিনি বাম ঘনিষ্ঠই ছিলেন। এবং আইনজীবী হবার পরেও তিনি সরকারি আইনজীবী হিসাবেই শিক্ষা দপ্তরের মামলাগুলি তিনি লড়তেন। এখানে একটা বিষয় বলে রাখতে হবে, আমলা থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি বড় গামলা হিসাবে কাজ করেছিলেন। অর্থাৎ তাঁর আমলা গামলায় পরিণত হয়েছিল এবং তিনি আমলা হিসাবে অত্যন্ত একজন ব্যর্থ আধিকারিক ছিলেন। এবং যার পর তিনি যদি অভিযোগও করেন যে দুর্নীতির জন্য তিনি ছেড়ে দিয়েছিলেন, এটা মনে রাখতে হবে তিনি যে সময় আমলা ছিলেন সেই সময় কিন্তু রাজ্যে 34 বছরের স্বর্ণরাজ্য স্বর্ণ শাসক দল সিপিআইএমের রাজত্ব ছিল। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সিপিআইএমের জামানাতেও দুর্নীতি নিয়ে সরব ছিলেন। এবার আসুন, তিনি যখন লয়ার হন এবং সরকারি আইনজীবী হিসাবে যখন তিনি কোর্টে মূলত শিক্ষা দপ্তরের মামলাগুলি লড়তেন, সেখানেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাফল্য যদি দেখেন পরাজয় এবং সাফল্যের নিরিখে, পরাজয়ের থেকে সাফল্য কিন্তু অনেকটা অনুবীক্ষণ যন্ত্রের তলায় অ্যামিবা দেখার মতো। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, আইনজীবী হিসাবেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত পপুলার, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সফল ব্যক্তিত্ব ছিলেন না। এরপরে তিনি হন বিচারপতি। বিচারপতির চেয়ারে বসেই প্রথমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পটলাইটে আসেন এসএসসি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে, এবং আরও বিশেষ করে স্পটে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে এবং ওনারই চাপে কেন্দ্রীয় তদন্তকারীর জালে ধরা পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গে যুক্ত একে একে বিভিন্ন লেজুর। সামনে উঠে আসে টেট নিয়োগ দুর্নীতিকাণ্ড, পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক গুচ্ছ দুর্নীতির ঘটনা, যাকে কেন্দ্র করে রাস্তায় বসে থাকা এই এসএসসির দুর্নীতির বিরুদ্ধে যোগ্য চাকরি প্রার্থী হিসাবে যারা নিজেদের দাবি করছেন সেই আন্দোলনকারীরা স্বপ্ন দেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের ন্যায় বিচার দেবেন। তাদের হয়তো রাস্তায় বসে থাকার দিন এবার শেষ হতে চলেছে। কিন্তু এখানে তাদেরকে স্পষ্ট বলে রাখতে হবে যে আপনারা
আবারও এখনো দীর্ঘদিন রাস্তায় বসে থাকবেন, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ন্যায় বিচার দিতে পারলেন না। যিনি শেষ দিকে ছাড়বেন বলে আপনাদের কথা দিয়েছিলেন, তিনি কিন্তু এবার নিজের ফায়দায় বিচারপতির কুর্সি ছেড়ে চাচ্ছেন রাজনীতির কুর্সিতে বসতে। তাহলে সিপিআইএমে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যাওয়ার চান্স, ওই যে বললাম নেপচুনে জল পাওয়ার চান্সেরই মতো, তাহলে পড়ে রইল একটি দল, তা হচ্ছে বিজেপি। একেবারেই ঠিক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু বিজেপিতে যাওয়ার সম্ভাবনাই প্রবল। অন্ততপক্ষে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুসারে যদি আপনি 2-2 4 করেন, তাহলে সেই সম্ভাবনাই আপনার সামনে উঠে আসবে। একটা তথ্য, 5 তারিখ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠাচ্ছেন। এদিকে শুভেন্দু অধিকারী বলেছেন 7 তারিখ বারাসাতের মঞ্চে বড় যোগদান। যদি শুভেন্দুর এই মন্তব্যকে সামনে রাখি, তাহলে এই বড় যোগদান সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে চলেছেন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে যোগ দেন, তাহলে তিনি কোন কেন্দ্রের প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সেই প্রশ্ন আপনাদের মনে উঠছে। সেই প্রশ্নের উত্তরেও আসছি, কিন্তু তার আগে যদি তিনি বিজেপিতে জয়েন করেন, তাহলে কি হতে পারে। মূলত বিজেপিতে যদি জয়েন করে, তাহলে একটা বিষয় আবারও প্রমাণ হবে যে বাঙালি এলিট বামপন্থীরা তারা মানসিকভাবে বরাবরের জন্যই বিজেপি আরএসএস পন্থী। আর যদি সেটাই হয়, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার জলজ্যান্ত উদাহরণ হয়ে উঠবে লোকসভা নির্বাচনের আগে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক হিসাবে এবং তার আগে থেকে তার সারা কর্মজীবনে যিনি বাম ঘনিষ্ঠ বলে এত প্রচারিত হলেন, এত চর্চিত হলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে জয়েন করে, তাহলে আপনারাই বলুন, আমি যা বলছি যে সিপিআইএমের এলিট অর্থাৎ বাংলার এলিট মানসিকতার বামপন্থী সিপিআইএমরা মানসিকভাবে যে বিজেপি, তাই প্রমাণ হবে না। আর দ্বিতীয় হচ্ছে, এবার তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে জয়েন করেন 7 তারিখ বারাসাতে নরেন্দ্র মোদীর সভায় দাঁড়িয়ে, তাহলে তিনি কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন। এর একটা বড় সম্ভাবনা অনেকেই, অর্থাৎ রাজ্য বিজেপির তরফে অনেক নেতা নেত্রী বলছেন তিনি তমলুক থেকে দাঁড়াতে পারেন। এটা অনেকেই মানতে পারেন, কারণ উনি যদি মানুষের হয়ে প্রহরীর কাজ করতে চান, যিনি এবিপি আনন্দের সাক্ষাৎকারে বলেছেন যে তিনি মৌর্য সাম্রাজ্যের কথা শুনেছেন, কিন্তু বর্তমানে রাজ্যে চলছে চৌর্য সাম্রাজ্য। এই অপমান, এই অপরাধ আর মানা যাচ্ছে না। তিনি আদালতে বসে মানুষের হয়ে মানুষের কাছে গিয়ে কাজ করতে পারছেন না, তাই তিনি আদালত ছেড়ে এবার মানুষের কাছে গিয়ে মানুষের কাজ করার জন্য নামছেন আদালতে বিচারপতির পদে ইস্তফা দিয়ে। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে সরকার যে পরিমাণে দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে, তার জন্য একজন যোগ্য প্রহরীর দরকার, এবং তিনি সেই প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবেন এই চৌর্য বৃত্তিপরায়ণ সরকারকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবার জন্য। একই সঙ্গে তিনি বাঙালি কার্ড খেলে বলেছেন একজন বাঙালি বর্তমান রাজ্যের যা পরিস্থিতি তা কখনোই মানতে পারে না, আর তাই জন্যেই তিনি আসতে চলেছেন রাজনীতির ময়দানে। এবার ধরুন যদি তিনি তমলুক থেকে দাঁড়ান, তাহলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তমলুকে প্রায় ধরেই নেওয়া যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় প্রায় নিশ্চিত হয়ে থাকবে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুক ছাড়াও আর একটা জায়গায় দাঁড়ানোর সম্ভাবনা আরও জোরালো, তা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র। আপনারা জানেন বিচারপতির আসনে বসে ওনার বরাবরই নিশানায় থেকেছে তৃণমূলের নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি। আর অভিষেক ব্যানার্জি দফায় দফায় এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে দরবার করার জেরেই একে একে শিক্ষাকেন্দ্রিক সমস্ত মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে চলে গেছে কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের হাতে এবং তাদের এজলাস বা তাদের বেঞ্চে। কিন্তু এর খার যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত সহজে ছেড়ে দেবে এমনটা না। এই রাগ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে দিনে দিনে জোরালো হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। আর অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এমনকি বিচারপতি অমৃতা সিনহাকেও অনেক ক্ষেত্রে উপদেশ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে অভিষেক ব্যানার্জির সম্পত্তির খতিয়ান, লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে এসএসসির সংযুক্তিকরণ, এই সমস্ত বিষয় নিয়ে একটি শ্যাডো বিচারপতির হিসাবে অমৃতা সিনহাকে যেভাবে কাজে সাহায্য করে যাচ্ছিলেন, এটা যদিও সূত্র মারফত জানা,
সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির এই ডায়মন্ড হারবার কেন্দ্রই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অন্যতম পাখির চোখ, তা কিন্তু আর বলতে আপত্তি রাখা ঠিক নয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জির উল্টো দিকে দাঁড়ান, তাহলে কি অভিষেক ব্যানার্জিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারাতে পারবেন বা কাঁটে কাটাক্কর দিতে পারবেন? এখানে আর একটা বিষয় বলে রাখা দরকার, ডায়মন্ড হারবার কেন্দ্রে শুধুমাত্র বিজেপির হয়ে সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন এমনটা নয়। একই সঙ্গে কিন্তু এই ডায়মন্ড হারবার কেন্দ্রে সরাসরি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে আইএসএফ নেতা অর্থাৎ ভাঙড়ের বিধায়ক যিনি বর্তমান, নওশাদ সিদ্দিকিও কিন্তু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, ডায়মন্ড হারবারে 2010-এর শেষ আদমশুমারি অর্থাৎ গত 10 বছর হয়ে গেছে দেশে কোনো আদমশুমারি হয়নি। অর্থাৎ শেষ আদমশুমারি অনুসারে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে হিন্দু মুসলিম পপুলেশনের দিকে যদি একটু নজর দেন, তাহলে দেখবেন হিন্দুর তুলনায় মুসলিম পপুলেশন বেশি। আর যার জন্যেই নওশাদ সিদ্দিকী সম্ভবত সেই পপুলেশনকে টার্গেট করেই হয়তো ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়াবার কথা বলেছেন। একই সঙ্গে কিন্তু নওশাদ সিদ্দিকীর পেছনে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষও রয়েছে। এবার আপনি বলবেন, আশীর্বাদ তুমি তো হিন্দু মুসলিম করছো। আমি হিন্দু মুসলিম করছি না, কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীরা যখন কোনো কেন্দ্রে ভোটে দাঁড়ান, আর যেহেতু আমাদের দেশে রাজনীতিতে ভোট গ্রহণের ক্ষেত্রে এই হিন্দু মুসলিম অর্থাৎ ধর্মীয় মেরুকরণ এবং সমীকরণকেও কাজে লাগানো হয়, তাই জন্য এখানে হিন্দু মুসলিম পার্সেন্টেজটা বলা দরকার। এবার আসুন, নওশাদ সিদ্দিকীর উল্টো দিকে যদি অভিষেক ব্যানার্জি আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় থাকেন, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে নওশাদ সিদ্দিকী শ্যাডো দেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অর্থাৎ নওশাদ সিদ্দিকী সরাসরি যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সমর্থন করতে পারবেন না, তিনি নিজের দলীয় স্তরে দলের ভেতর থেকে ভোট দানের সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে পোল করাবার চেষ্টা অবশ্যই করবেন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে কিন্তু নওশাদ সিদ্দিকীও বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন উক্তি করেছেন, এবং নওশাদ সিদ্দিকেরও পয়লা নম্বর শত্রু অভিষেক ব্যানার্জি। এবার একটা কথাই আছে, শত্রুর শত্রু আমার মিত্র। এবার ভাবুন, অভিষেক ব্যানার্জি উল্টো দিকে যদি নওশাদ সিদ্দিকী আইএসএফের এবং বিজেপির তরফে এত বিশাল বড় ইলেকটোরাল বন্ডে সিংহভাগ টাকা যে রাজনৈতিক দলের পকেটে গত 4 বছর ধরে ঢুকেছে প্রায়, সেই টাকার যখন একটা বড় অংশ ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে দাঁড়ান, তার ওপর যদি ইনভেস্ট করে বিজেপি, তাহলে অভিষেক ব্যানার্জির সত্যি চাপ আছে। এবার এখানে একটা বিষয় বলতে হবে, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের এজলাসে বসে বলেছেন কে কি পড়বে কে কি খাবে তা কখনো কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি ঠিক করতে পারে না, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিজেপিতে যদি যোগদান করেন, তাহলে তাকে এবার কে কি পড়বে কে কি খাবে সে বিষয়ে কথা বলতে হবে। তাকে বলতে হবে গরু আমাদের মা, গোমূত্র খেলে করোনা চলে যাবে, ক্যান্সার দূর হয়ে যাবে। আপনি ভাসছেন বিজেপি নেতা নেত্রীরা এটাই ক্লেম করেন, আর তাই না তারা রামদেবের পতঞ্জলির এত ঢোল পেটান। এরপরে ভাবুন, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিন্দু মুসলিম সম্প্রীতির কথা এজলাসে বসেও বলেছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার হিন্দু মুসলিম রাজনীতিও করতে হবে, না হলে তিনি বিজেপিতে গিয়ে টিকতে পারবেন না। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সারনেমটা ভাবুন, গঙ্গোপাধ্যায়, অর্থাৎ বন্দ্যোপাধ্যায় ভার্সেস গঙ্গোপাধ্যায়, আর মাঝে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে ইজুকল টু সিদ্দিকী ঢুকে গিয়ে লড়াইটা এরকম ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াতে পারে বন্দ্যোপাধ্যায় ভার্সেস গঙ্গোপাধ্যায়, সঙ্গে গোঁজ হয়ে থাকবে সিদ্দিকী। অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র সম্ভবত যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েন করেন, তাহলে তার অন্যতম পাখির চোখ হবে। আর বিজেপির তরফে এই খেলাটিই খেলা হবে, ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির উল্টো দিকেই দাঁড় করানো হবে সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এবং সেখানেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে একেবারেই স্বচ্ছন্দ। তিনি বলেছেন না, বিবেচনা করে দেখবেন, তিনি বিবেচনা করার কিছু নেই। যখন এরকমভাবে ইস্তফা দিয়ে কোনো ব্যক্তি রাজনৈতিক দলে জয়েন করে, তার আগে সমস্ত কথাবার্তা হয়ে যায়, শুধু কোন কেন্দ্রে দাঁড়াবেন তা নয়, বা তিনি বিজেপি সম্বন্ধে কিছু জানেন না তাকে বিজেপি পড়াতে আসবে, ব্যাপারটা এমনও নয়।
কথা হয়ে যায় তিনি কোন কেন্দ্রে দাঁড়াবেন এবং সেখান থেকে তিনি কতটা কামাই করতে পারবেন। কারণ রাজনীতিতে যে নেতারা অংশগ্রহণ করে ভোটে দাঁড়ান, অন্তত প্রাথমিক লক্ষ্য থাকে যে 1 বছর ইনভেস্ট করলে আগামী 5 বছরে সেই টাকার দ্বিগুণ টাকা যাতে তাদের এবং তার পরিবারের পকেটে ঢোকে। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে দাঁড়াবেন বা চূড়ান্ত বামপন্থী, চূড়ান্ত তৃণমূল, চূড়ান্ত কংগ্রেস বা দেশের প্রধান ভক্ত যদি বলেন, সেটা কিন্তু সাধারণ মানুষ সেই হিপোক্রেসি অবশ্যই বোঝে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় 5 তারিখ কি ইস্তফা দেবার পর 7 তারিখ কোন দলে জয়েন করেন তা কিন্তু স্পষ্ট হয়ে যাবে 5 তারিখই। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি ইস্তফা দেবার পরেই কলকাতা হাইকোর্টের ঠিক সামনেই সূর্য সেন মঞ্চের সামনে দাঁড়িয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন তিনি কোন রাজনৈতিক দলে যুক্ত হতে চলেছেন এবং তিনি লোকসভা নির্বাচনে দাঁড়ালে তিনি কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন, কিভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার জন্য আর মাত্র 3 দিনের অপেক্ষায় থাকুন আপনারা, অপেক্ষায় থাকুক আশীর্বাদ দ্য ট্রুথ, আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।